আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশে শোক দিবস ছিল। সেই বিমান দুর্ঘটনার জন্য সরকারিভাবে গতকালকে সারা দেশে শোক দিবস পালিত হয়েছে। কিন্তু সেই শোক দিবসে আমরা কি দেখলাম? শোক দিবসে দেখলাম চারিদিকে বিক্ষোভ, মিছিল, পদত্যাগের দাবি। অবভিয়াসলি ছাত্রদের এই সমস্ত দাবি 100% ন্যায্য দাবি। ওনারা যে দাবিগুলো করেছেন, এটার যদি প্রথম দাবি ধরি তাহলে নিহতের সংখ্যা প্রকাশ করা। এটা তো প্রকাশ করতেই হবে, কারণ আমাদেরকে একটা কথা বুঝতে হবে, কোনো অবস্থাতেই কোনো নিহতের মৃত্যুকে গোপন রাখা যাবে না। কারণ মাইলস্টোন স্কুলে এর রেজিস্ট্রেশন আছে, কতগুলো ছাত্র সেদিন ঢুকেছে, কতজন ছাত্র আর সেদিন এখান থেকে আউট হতে পারেনি, সব কিছু পাওয়া যাবে। এবং গার্জিয়ানরা যাদের সন্তান মারা গেছে তারা তো চুপচাপ বসে থাকবেন না, তারা দাবি করবেন তার সন্তানের জন্য, এটাই স্বাভাবিক। এটার জন্য ছাত্ররা সেন্টিমেন্টাল হয়ে রাতের বেলায় আন্দোলন শুরু করে দিয়েছে এবং বিভিন্ন ফেসবুক পেজে এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সরকার নাকি লাশ গুম করে দিচ্ছে আর্মির মাধ্যমে। আমি একটা জিনিস বুঝি না বন্ধুরা, লাশ গুম করে সরকারের লাভ কি? এটা তো হাসিনার সেই 24-এর আন্দোলন নয় যে কতজনকে গুলি করে মেরেছে, যাকে গুলি করে মেরেছে তার জবাব দিতে হবে, এই জন্য তখন লাশ গুম করা হয়েছিল। এটা একটা অ্যাক্সিডেন্ট। এখানে যতজনই মারা যাক সরকারের দোষ বর্তাবে, একজন মারা গেলেও যা, 300 জন মারা গেলেও তা। এটা ছাত্রদেরকে বুঝতে হবে। কিন্তু কোমলমতি ছাত্রদের সেই কান্না দেখে, সেই আহাজারি দেখে অন্য ছাত্ররা সেটা মানতে পারছিল না, এর জন্য তারা এই সমস্ত আন্দোলনগুলো করেছে। দেখুন, প্রথমে আমি দেখাই আজকে আইন উপদেষ্টা এবং আরেকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে নিয়ে সেই মাইলস্টোন স্কুলে গিয়েছিলেন। ওনারা যাবার সাথে সাথেই তাদেরকে আটকিয়ে দিয়েছে স্টুডেন্টরা। তারা এত উত্তেজিত ছিল যে তাদের আগমন কিন্তু তারা স্বাগতমও জানায়নি, বরঞ্চ বিভিন্নভাবে বিভিন্ন রকম স্লোগান দিয়ে তাদেরকে হেনস্থা করেছে। ভুয়া বলে তাকে সেখানে মোটামুটি পরিবেষ্টিত করে ফেলেছে। তারপর ওনারা যারা ছিলেন তারা একটি রুমে গিয়ে আশ্রয় দিয়েছে এবং ছাত্রদেরকে ডেকে বলেছে, তোমরা কি তোমাদের দাবি সেগুলো আমরা শুনতে এসেছি। ছাত্ররা তখন বলেছে, আমাদের অনেকগুলো দাবি, এর মধ্যে প্রধান দাবি হলো যে সমস্ত স্টুডেন্টরা মৃত্যুবরণ করেছে তাদের লিস্ট দিতে হবে, কতজন আহত হয়েছেন তার লিস্ট দিতে হবে এবং তাদের সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা যে সচিব আছেন তাদেরকে বরখাস্ত করতে হবে এবং আর্মি যে সেই ঘটনার দিন কিছু টিচারের উপরে নাকি হাত তুলেছে সেই জন্য ক্ষমা চাইতে হবে। আসিফ স্যার বলেছেন, ঠিক আছে, আমরা সবগুলোই মেনে নিলাম, কারণ তোমাদের সমস্ত দাবি যুক্তিসঙ্গত, এবং ওনারা মিটিং করে ওখান থেকে চলে যান। তারপর যেটা ঘটেছে সেটাই সবচেয়ে দুঃখজনক। সেখান থেকে বেরিয়ে আসবার পর দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন যেটা আছে, ওখানে একটা মোড় আছে, 4 রাস্তার মোড়, সেখানে আবার স্টুডেন্টরা তাকে আক্রমণ করেছে বা আটকিয়েছে। এই স্টুডেন্টরা কারা? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়, কারণ আসিফ নজরুল সাহেব তো কলেজের ভিতরে ছাত্রদের সাথে কথা বলে একটা সুরাহা করে বেরিয়ে এসছেন, কিন্তু তারপর এই যে যারা আটকালো তারা কারা? এখানে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলছেন। নেটিজনরা বলছেন এখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজন মিশে গেছে, এই ধরনের কথা আমরা সারাদিনই শুনেছি। এইটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না, কারণ যে ছাত্ররা ওনার সাথে একটা মিটিং করে সব কিছু মেনে নিল, তারপর এই যে আটকালো, এই ছাত্র কারা? এর পরবর্তীতে দেখুন সচিবালয়ে ঘেরাও হয়েছে, অনেক ছাত্র ছিল সেখানে, অনেক ছাত্র ছিল। এটা বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এসছে বলে শোনা গেছে। সেখান থেকে যে খবরটা পাওয়া গেছে সেইটাও খুব ভয়াবহ ব্যাপার।
ছাত্রদেরকে আটকিয়েছে। ন্যাচারালি সচিবালয় একটি একটি বেশ গুরুত্বপূর্ণ স্থান। এখানে এবার এর আগে মানে এই আন্দোলনের আগে বা জুলাই আন্দোলনের সময় কিন্তু আমরা সচিবালয় অ্যাটাক করতে দেখিনি। জুলাই আন্দোলনের পর আনসাররা সচিবালয় অ্যাটাক করেছিল, আপনাদের মনে আছে, এবং সেখানে পরবর্তীতে ধরা পড়েছিল সেখানে ছাত্রলীগ যুবলীগের লোকজন ছিল। আজকে যেটা হয়েছে সেখানে অজস্র ছাত্র সচিবালয় অ্যাটাক করেছে। এক সময় সচিবালয়ের মূল ফটক এই যে দরজাটা, লোহার দরজাটা, সেটা ভেঙে তারা ভিতরে ঢুকে গেছে। এমনও খবর আছে ভিতরে ঢুকে তারা কিছু গাড়ি ভাঙচুর করেছে। তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু হার্ড ওয়েতে গিয়ে তাদেরকে লাঠিচার্জ করে কাঁদুনি গ্যাস ছেড়ে তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করেছে। এখানেও বলা হচ্ছে, এখানেও অন্যান্য গ্রুপের লোকজন ছিল, এখানে শুধু ছাত্ররা ছিল না। আমরা একটা ভিডিওতে দেখেছি, দেখুন আপনারা ভিডিওটা। বিভিন্ন গলিতে পুলিশের দাবার খেয়ে শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছে এবং পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে এবং ধরে ফেলার চেষ্টা হচ্ছে একজনকে। আমরা দেখার চেষ্টা করছি একজনকে ইতিমধ্যে ধরে ফেলা হয়েছে। আমরা একটু জিজ্ঞেস করবো নাম কি কিংবা পরিচয় কি তার। পুলিশ একজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছি একজনকে পুলিশ। আপনি কি করেন? আপনি কি স্টুডেন্ট? না স্যার, আমি ওদিকে গাড়ি বেরিয়েছি। আপনি স্টুডেন্ট না? এখন যাকে আটক করা হয়েছে সে শিক্ষার্থী না। আপনি কি করেন? কি করেন? আমি আইছি। আপনি কি করেন? আমি কাজ করি। কাজ করেন, শ্রমিক। আপনার নাম কি? আমার নাম আমি স্টুডেন্ট। আরেকটা ভিডিও দেখেন। আপনি কোথায় পড়েন? কোন কলেজে? কোথায় পড়াশোনা করেন? ভাই আমি কিছু করি না ভাই, প্লিজ আমার ফোন দেন ভাই, আমি কিছু করি না ভাইয়া। পরিচয় কি ভাই? আপনি শিক্ষার্থী না, পড়াশোনা করেন না? না আমি জব করি ভাই, উত্তরায় জব করি ভাই। উত্তরায় জব করেন? এখানে কি কোনো কাজে এসেছিলেন? আপনি এই যে দুইটা ভিডিও দেখলেন, এতে করে কি বুঝলেন? আরেকটা ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি। এতে করে এটাই বোঝা গেল সচিবালয়ে যে আন্দোলনটা হয়েছে সেখানে শুধুমাত্র ছাত্ররাই ছিল না, ছাত্রদের পাশাপাশি একটা মহল ঢুকে গেছে। সেটা শ্রমিক হতে পারে, কর্মজীবী হতে পারে, তারা কোন দল করে হিসাবটা আপনি বুঝে নিতে পারেন। আরেকটা ভিডিও দেখেন, তাহলে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনা আবার বাংলাদেশ আনবে। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি? কি যে আমাদের আন্দোলন? আমি একটা বার্তা আমরা সবাই পেয়ে গেলাম। এখানে এই স্টুডেন্টটি বলছে, এই সরকার যদি শিক্ষা উপদেষ্টাকে বা শিক্ষা সচিবকে বরখাস্ত না করে, তাহলে আমরা হাসিনাকে আবার নিয়ে আসব, চাঁদা তুলে আবার শেখ হাসিনাকে নিয়ে আসব। এই তিনটা ভিডিও দেখবার পর যারা বলছেন, যে সমস্ত নেটিজনরা বলছেন, যে সমস্ত পণ্ডিতরা বলছেন যে এই মিছিলগুলোতে, এই আন্দোলনগুলোতে তৃতীয় মহল ঢুকে গেছে, এটা আর অবিশ্বাস করবার কোনো জায়গা রইল না। আমি প্রমাণসহ দেখিয়ে দিলাম। এগুলো আমার করা ভিডিও না, সময় টিভি এবং অন্যান্য টিভি থেকে এগুলো নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম, যারা বলছেন এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের নয়, তারা সঠিক পথেই চলছেন। এবার আসি ছাত্রদের কথা। ছাত্রদের যে আন্দোলন, এটা অবভিয়াসলি 100% না 1000% কারেক্ট। তারা যেগুলো বলছেন, তারা বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে যখন দেখেছেন যে এখানে লাশ নিয়ে চলে যাচ্ছে, এগুলো শুনবার পর কারোরই মাথা ঠিক থাকবার কথা নয়। ঠিক এমনটি গরম মাথা নিয়ে ওনারা আসিফ নজরুল সাহেবকে এরকম ভুয়া বলে একটা রীতিমতো অপমানজনক কথাবার্তা বলেছেন। আসিফ নজরুল সাহেব খুব সুন্দরভাবে সেটাকে হজম করে ছাত্রদের সাথে ভালো ব্যবহার করে সেখান থেকে চলে এসেছিলেন। তারপরের ঘটনা তো আপনাদেরকে বললাম। এখন ছাত্রদের যে দাবিগুলো,
এই দাবিগুলো একদম ন্যায্য, একদম ন্যায্য। ওদের একটা শেষ দাবি ছিল এই যে বিমানগুলো, এগুলোকে বাতিল করতে হবে। এটাও 100% একটা ন্যায্য দাবি আমি মনে করি, কারণ এই বিমানগুলো যদি থাকে তাহলে এই ধরনের ঘটনা যে আরেকবার ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। এই বিমানগুলো নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি এই বিমানগুলো 1976 সনের তৈরি, চায়নার একটা বিমান কোম্পানি থেকে। এগুলো 37টা বিমান 2013 সনে শেখ হাসিনা খরিদ করেছিল। এই বিমানগুলো এখন পৃথিবীর বিভিন্ন স্থানে মিউজিয়ামে পড়ে আছে। বর্তমান সময়ে উত্তর কোরিয়াতে কিছু বিমান আছে, আমাদের এখানে কিছু বিমান আছে। আমি যতটুকু ঘেটে ঘুটে পেয়েছি, উত্তর কোরিয়ার বিমানগুলো বিমানের পাশে রাখা হয়েছে, কারণ ওরা ওগুলো দিয়ে কিচ্ছু করে না। কারণ ওরা দেখাতে যায় আমার কাছে 5000 বিমান আছে, তো 5000-এর মধ্যে এই কয়টাও ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশে এই বিমানগুলোকে নিয়ে অনেক ধরনের ট্রেনিং কাজ করেন। যুদ্ধ তো আমাদের এখন পর্যন্ত করতে হয়নি স্বাধীনতার পর, ভবিষ্যতে করতে হবে কিনা তাও আমরা জানি না। এই বিমানগুলো এখন আর ব্যবহার করার মতো উপযুক্ত নয়। যেহেতু এগুলো মেনটেন্স করছে বাংলাদেশ বিমান বাহিনী, তাদেরকে অনুরোধ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে এগুলোকে আপনারা এখন গ্যারেজ করে দিন বা শয়ের ধরে বিক্রি করে দিন। হতে পারে সরকার এখন এত কিছু চাপের মধ্যে এটাও হয়তো করিয়ে নেবেন। তাদের আরেকটা যেটা দাবি ছিল সেটা হলো শিক্ষার্থীরা যাদের প্রাণ গেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এখানে আমি 100% একমত, ক্ষতিপূরণ তো দিতেই হবে। এরকম ঘটনা বহু আছে। আমি একটা ছোট্ট গল্প বলি। এই সুইডেনে 2006 সনে, খুব সম্ভব 6 বা 7 সনে, আমার ঠিক একজ্যাক্ট মনে নেই, আমি তখন একটা নিউজ দেখেছিলাম। তখন আমি এখানে বেড়াতে এসেছিলাম। একটা নিউজ দেখেছিলাম কি, যে একটি প্রশিক্ষক নিয়ে আমাদের এই স্টকহোম থেকে বেশ দূরে লুন্ড বা মালমো নামে যে শহরগুলো আছে তার পাশ দিয়ে গ্রামে ট্রেনিং দিচ্ছে, মানে বিমান উড়াচ্ছে। কিন্তু বিমানটি যখন গেছে যে হাইটে যাওয়ার কথা সেই হাইটে যায়নি, বিমানটা একটু নিচু দিয়ে গেছে। এই গ্রাম দিয়ে যখন নিচু দিয়ে যাচ্ছে, সেই গ্রামে একজন কৃষকের বিরাট বড় এক মুরগির ফার্ম ছিল। তো সেইখানে যাবার সময় আপনারা জানেন জেট ইঞ্জিনের শব্দ প্রকট হয়। এই মুরগিগুলোর উপর দিয়ে যখন গেছে তখন চলে গেছে। তারপরে খামারি এসে দেখে তার মুরগিগুলো ঝিমুচ্ছে। সেই দিন আর কিছু বুঝতে পারেনি। পরের দিনও সে দেখলো তার মুরগিগুলো ঝিমুচ্ছে। উনি একটু ভয় পেয়ে গেলেন। উনি তাড়াতাড়ি 4টা মুরগিকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন, যেটা মানে পশুর ডাক্তার। সেখানে যাবার পর ডাক্তার পরীক্ষা করে জিজ্ঞেস করলো, হঠাৎ করে এই 4টারই কিছু হয়েছে? বললো, না, আমার যত মুরগি আছে সবগুলোই ঝিমুচ্ছে। বলে, কখন থেকে? বলে, কালকে দুপুরের পর থেকে। তো তুমি কি সন্দেহ করেছো? তুমি কি কিছু খাইয়েছিলে এমন কিছু যেটা খাবার পরে এফেক্ট করেছে বা ডিফারেন্ট কিছু ঘটেছে? তখন উনি বললেন যে আমি যদ্দূর বুঝতে পারছি এরকম একটা ঘটনা ঘটেছে, খুব নিচু দিয়ে একটা জেট বিমান চলে গেছে, সেই শব্দে এরপর থেকে এরা এগুলো করছে। ডাক্তার তো এক নিমিষেই বুঝে গেল। ডাক্তার তারপর মুরগিগুলোকে ভালো করে পরীক্ষা করে ডিসিশন দিয়ে দিল, তোমার এই মুরগিগুলোর এই যে শব্দটা এটা সহ্য করতে পারেনি। কারণ একটা জেট এত নিচ দিয়ে গেলে সহ্য করবার কথা নেই। আমরাই যখন জেট যাই তখন আমরা এরকম কানের মধ্যে ধরে রাখি, আপনারাও বোধহয় করেন। তো তোমার মুরগির জন্য দায়ী সেই বিমান কর্তৃপক্ষ। ভদ্রলোক এসে সরাসরি কোর্টে কেস করে দিলেন যে আমার মুরগিগুলোর উপর দিয়ে এত নিচু দিয়ে কেন প্রশিক্ষণ করা হবে? আমার এতগুলো মুরগি, এগুলো এখন জীবন সংগ্রামে পড়ে আছে। আমার এর বিচার চাই, আমি এর বিচার চাই। যথাবিহিত 3 সপ্তাহ পর কোর্ট রায় দিয়ে দিল, যতগুলো মুরগি আছে সবগুলো মুরগির মূল্য দিতে হবে, এবং এর মধ্যে কিন্তু কিছু মুরগি মারাও গেছে, এবং বিমান বাহিনীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওপেনলি মানে পত্রিকায় দিয়ে, ওনার কাছে গিয়ে চাইলে হবে না। ঠিক তাই হয়েছিল। খবরটা একটু অন্যরকম, হয়তো অনেকে হাসছেন। আমি এই গল্পটা এই জন্য বললাম, দেখুন এই মুরগিগুলোর জীবনের একটা মূল্য আছে। আমাদের এই কোমলমতি শিশুদের জীবনের কোনো মূল্য নেই।
100% আছে, এবং সরকারকে এটা দিতে হবে। কোত্থেকে দিবে, কী করে দিবে, সেটা আমরা কেউ জানি না। আমাদের এই যে সরকার আছেন বর্তমানে, এই ইউনূস সরকারকে চাপে ফেলবার জন্য বা ইউনূস সরকারের সাথে নন কোঅপারেশন করে তার ভাবমূর্তি অনেক কিছু নষ্ট করা হচ্ছে বন্ধুরা। আমি যতদূর বুঝতে পারছি, ইউনূস সাহেব যতটুকু করিতকর্মা হোক, যতটুকু অনেস্ট হোক, তার আশেপাশের মানুষগুলো যে উপদেষ্টা আছে তারা বোধহয় খুব একটা ভালো কাজ করতে পারছেন না। আমি সবার কথাই বলছি না, আমি বিশেষ করে এই শিক্ষা উপদেষ্টার কথা বলি। প্রথমত শিক্ষা উপদেষ্টা, এত বড় একটা ঘটনা ঘটে গেল মাইলস্টোন স্কুলে, এতগুলো শিশুর প্রাণ নিয়ে তখন পর্যন্ত 30-35 জনের মৃত্যুর খবর চলে এসছে, এবং শত শত স্টুডেন্ট বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করছে। তার পরের দিন কি করে পরীক্ষা নিতে হয় এটা একবার ভেবে দেখেছেন? তার তো সেদিন বিকেলবেলায় ডিসিশন দিয়ে দেওয়া উচিত ছিল যে আগামীকালকে যে পরীক্ষা আছে সেটা বন্ধ করে দিলাম। উনি সেটা দেননি বলে আজকে এই সেক্রেটারিয়েটে এই ঝামেলাটা হয়েছে। উনি সেটা দেননি বলে আজকে আসিফ নজরুল সাহেবকে ওখানে একদম একটা বিশ্রী ব্যাপারে সম্মুখীন হতে হয়েছে। এরকম উপদেষ্টা দেখে লাভ কি? আমার তো মাথায় ঢুকে না। দেখুন, আরেকজন উপদেষ্টা, আমাদের সেই বিখ্যাত উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য উপদেষ্টা, শুনলাম উনি নাকি টার্কিতে আছেন। বন্ধুরা, আমরা এমন অনেক ঘটনা দেখেছি যে দেশের যে প্রধানমন্ত্রী কোনো সরকারি সফরে গেছেন বা জাতিসংঘের কোনো মিটিংয়ে গেছেন, কিন্তু দেশে একটা ন্যাচারাল ক্যাটাস্ট্রফ হয়ে গেল বা আনন্যাচারাল ক্যাটাস্ট্রফ হয়ে গেল, উনি সমস্ত মিটিং ক্যান্সেল করে দেশে ব্যাক করেন। উনি কিন্তু অদ্যাবধি ব্যাক করেননি। তো এমন উপদেষ্টা দেখে লাভ কি? আমি জানি ইউনূস স্যার হয়তোবা একটা কথা বলবেন যে কাউকে যদি আমি এখন সরিয়ে দিই তাহলে হয়তো আমার ব্যর্থতা বা এটা আমি ঠিক করছি না, কিন্তু এরকম অপদার্থ উপদেষ্টা রেখে লাভটা কি? যে উপদেষ্টা টার্কিতে বসে আছে, এখানে এই যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সে ওখানে বসে আছে, এখানে স্বাস্থ্য সেবা নিয়ে কি হচ্ছে? উনার তো সারাদিন সারা রাত হসপিটালে থাকবার কথা, উনি তো আসলেন না। এই সমস্ত উপদেষ্টারা যতদিন উনার সাথে থাকবেন, ওনাকে প্রায়শই বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য শুনতে হবে। কোনো জনগণ কিন্তু ইউনূস সাহেব সম্পর্কে খুব একটা খারাপ মন্তব্য করেন না, কিন্তু আজকের ঘটনার পর ইউনূস সাহেবকে দোষ দিচ্ছেন না, দোষ দিচ্ছেন তার উপদেষ্টা পরিষদকে, কিন্তু সেটা তো আলটিমেটলি ওনার ঘাড়ে গিয়ে পড়ে। আপনারা যেভাবেই বলুন, ইউনূস স্যার ট্রাই করছেন, কিন্তু তাই সে কোনো কোঅপারেশন পাচ্ছে না। এই যে কিছু মন্তব্য শুনতাম অনেক আগে থেকেই যে অথর্ব উপদেষ্টা, এবার কিন্তু প্রমাণ হয়ে গেল। আমি অথর্ব শব্দটা ব্যবহার করব না, আমি বলবো অযোগ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, অযোগ্য উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা। ওনার টার্কিটাই খুব বড় ছিল। উনি কি জীবনে আর টার্কি যেতে পারবেন না? টার্কি তো এমন কোনো দেশ না যে এইভাবে ভিসা পেয়েছে আর জীবনেও যাবো না, উপদেষ্টা থেকে নেমে গেলেও আর যেতে পারবো না। নট দ্যাট। উনি যে কোনো সময় যেতে পারতেন, কিন্তু উনি আসলেন না। এটা ইতিহাসে লেখা থাকবে, এবং এর কিছুটা দায় দায়িত্ব আজকে ইউনূস স্যারের উপরে গিয়েও পড়ছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।